আকাশবাণী শান্তিনিকেতন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.1 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপনের পরে কিষাণবাণীতে শুনবেন ধান ও গমের নাড়া সমস্যা ও তার প্রতিকার। লাইভ ফোন ইন অনুষ্ঠান। বিশেষজ্ঞ হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কাজল কুমার সাহা এবং চাষী বন্ধু মানব কুমার সাহা। সঞ্চালনায় থাকছেন মৌমিতা রায়। কৃষক ভাইদের জন্য সতর্ক বার্তা। কম্বাইন হারভেস্টারের সাহায্যে ধান কাটা ও ঝাড়াইয়ের পর ধানের জমিতে নাড়া ও খড়ের টুকরো পড়ে থাকে। ওই খড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ফলে উদ্ভূত তাপ ও ধোঁয়ায় পরিবেশ দূষণ হয়। মাটির মধ্যে বসবাসকারী জীবাণু, কেঁচো ও পোকারা মারা যায় এবং মাটি শক্ত হয়ে যায়। এর ফলে পরবর্তী ফসলের জন্য জমিতে প্রয়োগ করা সার ফসলের গ্রহণযোগ্য হতে সমস্যা হচ্ছে, কাজে লাগছে না এবং ফলনের ঘাটতি হচ্ছে। কোনো অবস্থাতেই ধান জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পুড়িয়ে মাটির স্বাস্থ্য নষ্ট করবেন না এবং পরিবেশ দূষণ করবেন না। এটি আইনত নিষিদ্ধ। খড় পচিয়ে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করুন। বেলার যন্ত্রের সাহায্যে জমি থেকে খড় সংগ্রহ করে গবাদি পশুর খাদ্য, গৃহস্থালির জ্বালানি, ভার্মি কম্পোস্ট তৈরি এবং মাশরুম চাষেও ব্যবহার করতে পারেন। সুপার সিডারের মতো বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রের সাহায্যে খড় কেটে মাটিতে মিশিয়ে বীজ ও সার সরাসরি জমিতে বুনতে পারেন। জিরো টিলেজ যন্ত্রও ব্যবহার করতে পারেন। বিশদ জানতে ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। কৃষক ভাইদের জন্য সুখবর। ফসল সুরক্ষায় বাংলা শস্য বীমা অধীনে খারিফ 2023 মরশুমে সম্পূর্ণ নিখরচায় ধান ও ভুট্টা চাষের বীমা করান। বীমা করানো থাকলে ধান চাষের ক্ষেত্রে রোপণ ও বপনজনিত বিফলতা, প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্তর্বর্তীকালীন ক্ষয়ক্ষতি এবং ধান ও ভুট্টা চাষের ক্ষেত্রে মরশুম শেষের ক্ষয়ক্ষতিতে সরকারি নিয়মানুসারে ক্ষতিপূরণ পাওয়া যাবে। বাজাজ অ্যালিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিজ্ঞাপিত এলাকায় এই বীমা করার কাজে দায়িত্বপ্রাপ্ত। ক্ষতির মূল্যায়ন উপগ্রহ চিত্র ও আবহাওয়ার তথ্যের ভিত্তিতে দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়। আগ্রহী কৃষকেরা ভোটার পরিচয়পত্র, ব্যাংক পাসবই ও জমির নথিপত্র সহ বীমা কোম্পানির কার্যালয় বা তাদের প্রতিনিধি বা ব্লক সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে যোগাযোগ করুন। ধান ও ভুট্টার ক্ষেত্রে 31 আগস্ট 2023 অবধি বীমা করা যাবে। বীমা কোম্পানি টোল ফ্রি নম্বর 180020955959। বিস্তারিত জানতে ব্লক, মহকুমা বা জেলা কৃষি কার্যালয় অথবা বীমা কোম্পানির কার্যালয়ে যোগাযোগ করুন। ফসল বীমা সংক্রান্ত যে কোনো অভিযোগে ফোন করুন 180020955959। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। কৃষক বন্ধুদের প্রতি আসন্ন রবি মরশুমের জন্য কিছু কৃষি পরামর্শ। টরি সর্ষে বোনার কাজ কার্তিক মাসের প্রথম সপ্তাহের মধ্যে শেষ করুন। কার্তিক মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত মুসুরি বোনার উপযুক্ত সময়। বেশি ফলন পাওয়া যায়। সব ফসলেরই উন্নত জাতের সংশিত বীজ সংগ্রহ করুন, এতে বেশি ফলন পাওয়া যায়। বোনার আগে সুপারিশকৃত ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করতে ভুলবেন না। ব্যবহার করুন, এতে ফলনের বৃদ্ধি ঘটে। বীজ শোধনের 7 দিন পরে জীবাণু সার ব্যবহার করে বীজ বুনুন। কার্তিক মাসের শেষ সপ্তাহের মধ্যে পয়রা পদ্ধতিতে প্রধানত খেসারি বা মসুর বীজ বুনতে পারেন। বিস্তারিত জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন। हर साल लाखों एकड़ खेतों में पराली चला दी जाती है, जिससे प्रदूषण बढ़ता है। इतना ही नहीं, खेतों में 3-4 बार पराली चलाने से खेत बंजर भी होने लगते हैं। अगली फसल की तैयारी के लिए क्या यही अंतिम विकल्प है? नहीं। पराली प्रबंधन के पर्यावरणीय विकल्पों की मिट्टी की उर्वरक क्षमता को बढ़ाती है। पराली को मशीनों द्वारा मिट्टी में दबाना, इसके लिए सुपर सीडर जैसी मशीनों का उपयोग किया जाता है। सरकार किसानों को पराली उपकरणों पर 50% तक की सब्सिडी देती है। किसान भाई पराली प्रबंधन की योजनाओं का लाभ उठाएं। কৃষক ভাইদের জন্য সতর্ক বার্তা। কম্বাইন হারভেস্টারের সাহায্যে ধান কাটা ও ঝাড়াইয়ের পর ধানের জমিতে পড়ে থাকা নাড়া ও খড়ের টুকরো আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ফলে তাপ ও ধোঁয়ায় পরিবেশ দূষণ হয়। মাটির মধ্যে বসবাসকারী জীবাণু, কেঁচো মারা যায় এবং মাটি শক্ত হয়ে যায়। এর ফলে পরবর্তী ফসলের জন্য জমিতে প্রয়োগ করা সার আর কাজে লাগছে। সাহায্যে জমি থেকে খড় সংগ্রহ করে গবাদি পশুর খাদ্য, গৃহস্থালী জ্বালানি, ভার্মি কম্পোস্ট তৈরি এবং মাশরুম চাষেও ব্যবহার করতে পারেন। সুপার সিডারের মতো বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রের সাহায্যে খড় কেটে মাটিতে মিশিয়ে বীজ ও সার সরাসরি জমিতে বুনতে পারেন। জিরো টিলের যন্ত্র ব্যবহার করতে পারেন। বিশদে জানতে ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। বীরভূম জেলা কৃষি বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। जब सपने मिट्टी से मिलते हैं तो किस्मत की लकीरें बदल जाती हैं और हाथों में उगती है बदलाव की फसल। वो फसल जिसे बोती है हमारे देश की मेहनतकश महिला किसान सशक्त हो रही हैं। महिला विकास सशक्तिकरण योजना हो या कृषि विज्ञान केंद्रों से मिला प्रशिक्षण,
इन योजनाओं ने महिलाओं को दिया है आत्मविश्वास और उनके सपनों को दी है ऊंची उड़ान। बागवानी, मत्स्य पालन और प्रसंस्करण जैसे क्षेत्रों में भी अपनी महत्वपूर्ण भूमिका निभा रही हैं। प्रधानमंत्री किसान मान धन और प्रधानमंत्री किसान सम्मान निधि योजना परिवारों को आर्थिक सुरक्षा प्रदान करती है, जिसमें पीएम किसान योजना में 24% से अधिक लाभार्थी महिला किसान शामिल हैं। दीनदयाल अंत्योदय योजना और महिला किसान सशक्तिकरण परियोजना के अंतर्गत ये महिलाएं भविष्य के नए सपने बुन रही हैं। उन्हें नई तकनीकों के उपयोग के लिए प्रेरित कर रही हैं, जिससे वो परिवार की आय और आजीविका बढ़ाने में सफल हो रही हैं और एक सशक्त और समृद्ध भारत की तस्वीर पेश कर रही हैं। जब महिलाएं सशक्त होती हैं, तो समाज सशक्त होता है और यही महिला शक्ति भारत की असली ताकत है। आओ मिलकर इस बदलाव का हिस्सा बने और महिला शक्ति के इस अद्भुत सफर को नमन करें। নমস্কার, শনিবারের লাইভ ফোন ইন কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ কাজল কুমার সাহা। নমস্কার কাজল বাবু। নমস্কার। এবং প্রগতিশীল কৃষক বন্ধু মানব কুমার সাহা আছেন বীরভূম জেলার তালবোনা গ্রাম থেকে। নমস্কার মানব বাবু। আমরা প্রত্যেক শনিবার এই লাইভ ফোন ইন কিষাণ বাণীর আসরে থাকি আপনাদের সুবিধার্থে। আমরা চেষ্টা করি কৃষি জগতের নতুন খবর আপনাদের সামনে তুলে ধরার এবং তার সাথে আপনাদের সমস্যা শোনার এবং সমাধানের পথ দেখানোর। সেই ভাবনা থেকেই আজ এই আসরে আপনাদের সাথে কথা বলবো এমন এক সমস্যা নিয়ে যা সমাধানের চাবিকাঠি রয়েছে কেবলমাত্র আপনাদের হাতেই। সমস্যাটির নাম ধানের নাড়া, যা বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ, এমনকি মারাত্মক গ্রিনহাউস গ্যাসের প্রধান উপকরণ হয়ে উঠছে এই সময়। সরকারি বেসরকারি দুই স্তরেই নাড়া পোড়ানো বন্ধ নিয়ে চলছে নানান প্রচার, কিন্তু শেষ কথা বলবেন আপনারাই। এই আসরে আজকের আলোচনার বিষয় ধানের নাড়া সমস্যা এবং তার সমাধান। আপনারাও আপনাদের অভিজ্ঞতা নিয়ে, সমস্যা নিয়ে আসতে পারেন আমাদের কাছে। আমাদের কাছে আসার ঠিকানা 0346325716 আরও একবার জানিয়ে রাখি, 0346325716 আজকের আলোচনার বিষয় ধানের নাড়ার সমস্যা এবং তার প্রতিকার। আমরা প্রথমেই জানতে চাইছি যে ধানের নাড়া পোড়ানো বন্ধ নিয়ে চারিদিকে চলছে নানান প্রচার। এসব সত্ত্বেও ধানের নাড়া এবং পরিবেশ দূষণ সংক্রান্ত এবছরের চিত্রটা ঠিক কেমন দেখছেন? বিগত বছরগুলোতে যে হারে নাড়া পোড়ানো হচ্ছিল কৃষি দপ্তরের তরফ থেকে এবং সরকারিভাবে বা পরিবেশ দপ্তরের তরফ থেকে বিভিন্নভাবে প্রচারের ফলে তুলনামূলকভাবে অনেকটাই কম, তবে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এ কথা বলবো না। অর্থাৎ এখনো চলছে বিভিন্ন জায়গায়, যারা এখনো সচেতন হননি বা অনেকে খেলার ছলে বিভিন্ন মাঠে যারা থাকে সেই সমস্ত অনেক লোক ছেলেপিলে তারাও এই কাজগুলো করে থাকছে। আচ্ছা, তো আপনার কি মনে হচ্ছে কেন কৃষক বন্ধুরা এখনো এই নাড়া পোড়াচ্ছেন? অ্যাকচুয়ালি কৃষক বন্ধুরা নাড়া পোড়াচ্ছে এরকম ব্যাপারটা নয়। নাড়া এখন যেহেতু কম্বাইন হারভেস্টার উঠেছে, আধুনিক কৃষি যন্ত্রপাতির ফলে ধানের গোড়া বা ধানের যে খড় সেটার অবশিষ্টাংশ জমির মধ্যে পড়ে থাকছে এবং বিকালে বিভিন্ন যারা গরু ছাগল চড়াতে যায় বা বিভিন্ন ছেলেপিলে যারা খেলা করে তারা এই শীতের সময় একটু গরম অনুভব করার জন্য বা একটু মজার ছলেও খেলার ছলেই বেশিরভাগ সময় এই নাড়াগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং পোড়ে। এইভাবেই চলে থাকে। চাষি ভাইরা সকলে পোড়ায় তাও নয়, আবার কিছু কিছু চাষি ভাইও এটাকে পোড়ায় তাদের ধারণা না থাকার জন্য। তারা ভাবে এটা পোড়ালে যে ছাই তৈরি হয় সেটাতে সার হবে, এই ধারণা, ভুল ধারণার বশবর্তী হয়ে তারা অনেকে পোড়ায়। অর্থাৎ সম্পূর্ণভাবে যারা এই কাজটি করছেন তারা সচেতনতা অভাবে, অর্থাৎ অচেতন হিসাবে এই কাজটি করছেন, এ কথাই আমরা বলতে পারি। হ্যাঁ, অবশ্যই। নমস্কার। হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ, আমি দুবরাজপুর বীরভূম থেকে অমিতাভ ঘোষ কথা বলছি। বলুন। হ্যাঁ, স্টুডিওতে উপস্থিত দুই বিশেষজ্ঞকে আমার নমস্কার জানাবেন। তো আমার ধরুন গ্রামে, মানে আমার যে জমি আছে সেখানে আমি আমার চাষ করে আর কি, তাদেরকে আমি নাড়া পোড়াতে বারণ করেছি। আচ্ছা, ঠিক আছে। এবার পাশে যে জমি আছে সেখানকার কৃষক বন্ধু তার নাড়া কিন্তু পুড়িয়ে দিচ্ছে। তো তাকেও আমি বলেছিলাম যে এভাবে নাড়া পোড়ালে কিন্তু আপনার মাটির যে উর্বরতা সেটা তো কমবেই,
প্লাস মাটিতে যে উপকারী মানে জীবাণু, আমরা আসবো এই সংক্রান্ত আলোচনায়, আপনি প্রশ্নে আসুন। হ্যাঁ, প্রশ্নটাই বলছি। তো দিদি, এই যে ধরুন ওনাকে যে আমি বললাম এই কথাটা, হ্যাঁ, এবং উনি সেটা শুনলেন কিনা জানি না, তারপর আমি ফিরে চলে এসেছি। তো উনি যে নাড়া পড়াচ্ছেন তাতে আমি যে পড়াচ্ছি না, তাতে করে কি আমার জমির কোনো ক্ষতির সম্ভাবনা আছে? এটাই আমার প্রশ্ন। না, আপনার ক্ষতির সম্ভাবনা নেই, ওনার জমিতেই ক্ষতির সম্ভাবনা। তবে ওনার জমিতে ক্ষতি হলেও যে গ্যাসটা তৈরি হচ্ছে বা গরম যে তাপটা তৈরি হচ্ছে সেটার ফলে বিশ্ব উষ্ণায়ন হবে এবং পরিবেশ দূষণ হচ্ছে, সেটার জন্য আমরা সমগ্র মানবজাতি ক্ষতি। কিন্তু মাটিতে ডাইরেক্ট যে ক্ষতিটা সেটা আপনার জমিতে যদি না করেন তাহলে আপনার ক্ষতি হবে না। এবং আপনাদের মতো মানুষের কাছে আমাদের একান্ত অনুরোধ যে যারা বারবার প্রচার সত্ত্বেও এই কাজ থেকে সরে আসছেন না বা বোঝানো যাচ্ছে না, তাদের জন্য একটু সচেতন হন এবং লোকাল যে কৃষি দপ্তর আছে সেখানে যোগাযোগ করুন, দেখুন তাদেরকে বোঝানো যায় কিনা। এই যে মাটিতে বসবাসকারী বিভিন্ন অণুজীব এই নাড়া পোড়ানোর ফলে মারা যাচ্ছে, এর ফলে কি কি ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে? মাটিতে আমাদের বিভিন্ন যে নিউট্রিয়েন্ট, সেই নিউট্রিয়েন্টগুলো সঠিকভাবে যাতে গাছ পায়, সেটা ছাড়াও মাটির মধ্যে যে অণুজীবগুলো আছে সেটা মাটির যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যটা বজায় রাখে। এখন এই তাপমাত্রা যদি অতিরিক্তভাবে এইভাবে নাড়া পোড়ানোর ফলে যে তাপ হয়, সেই তাপের ফলে এই অণুজীবগুলো মারা যাবে। এছাড়াও মাটির আরও অনেক কেঁচো বা অন্যান্য জিনিস সেগুলোও মারা যাবে এবং আলটিমেটলি মাটি শক্তও হয়ে যায়। এটার ফলে ফসলের উৎপাদন আলটিমেটলি দিনকে দিন কমতে থাকবে এবং মাটি বন্ধা হয়ে যাবে। এ তো গেল মৃত্তিকা দূষণের কথা। জানতে চাইছি যে নাড়া পোড়ানোর ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সমাজ এবং আমরা আর কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছি? এটা তো মাটির ক্ষতি হলো, তার সঙ্গে বিভিন্ন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, বিভিন্ন যে গ্যাসগুলো উৎপাদন হচ্ছে এবং তার ফলে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাবে, যেটার ফলে বিশ্ব উষ্ণায়ন হবে এবং এটার ফলে যে আমাদের ঋতু পরিবর্তন, সেই ঋতুগুলো সঠিকভাবে ঠিকঠাক হবে না। এছাড়াও অতিরিক্ত যে গরম বা বিভিন্ন যে পরিবেশ দূষণ, সেটার জন্য মানুষের আলটিমেটলি ক্ষতি এবং সেই মানুষের যে শারীরিক ক্ষতি সেটাও হচ্ছে এর ফলে। অর্থাৎ বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন আমরা হচ্ছি এই নাড়া পোড়ানোর জন্য। কৃষক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, এই পথ থেকে সরে আসুন। নমস্কার, কে আছেন, কোথায় থেকে বলছেন? নমস্কার। নমস্কার। খন্ডঘোষ ব্লক বেরুগ্রাম থেকে সুখদেব পাল বলছি। গত বছর থেকে খড়ের দাম প্রচুর বেড়ে গেছে, সেই জন্য নাড়াকেও পোড়াচ্ছে না, সব বাড়িতে নিয়ে চলে আসছে, গরুর খাদ্য করছে। এরকম খড়ের দাম থাকলে আশা করি আর নাড়াকেও পোড়াবে না। এটা খুবই ভালো খবর আপনাদের জন্য, কিন্তু যারা সচেতন হবেন তাদের জন্য কিন্তু অনেকেই আছেন এখনো সচেতন হননি, তাদেরকে আপনারা বোঝাবেন, এটা আপনাদেরও একটা দায়িত্ব। এবং আরও একটি কথা, যে যারা মেশিনের সাহায্যে ধান কাটছেন সেক্ষেত্রে কিন্তু মাঠেই সেই ধানগুলি পড়ে থাকছে, খড়গুলি পড়ে থাকছে এবং সেই খড়গুলি নাড়া পোড়ানোর কাজে বেশি ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। আমি বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের মুদিয়ান গ্রাম থেকে বিবর্তন করে বলছি। বলুন। দেখুন, যে সমস্যাটা আজকে নয়, সমস্যাটা গত কয়েক বছর ধরে সরকারি প্রচার বা প্রচন্ড চলছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এর প্রচারে কিছু কমেনি। কেন, আমি আমার এলাকায় যা দেখছি, মানে ধান কাটার পর যে অবস্থাতে খরচা থাকছে, চাষি কি করছে, অল্প জমি তো, সেই জমিটাতেই আলু না হয় গম বসা থাকবে এবং সেইটা খড়টাকে তুলে পচিয়ে সেই ফসল নেই। তার জন্য যে আলুর জমিগুলা আমার এলাকা তো প্রত্যেক জনাই পুড়িয়ে দিচ্ছে এবং সরকারি লোকও চোখে দেখে চলে যায়। এগুলা রেডিওতেই প্রচার হয়, কাজে কাজ কিছুই হয় না। একদম সঠিক কথাই বলেছেন। আর একটা কথা বলি আপনাকে, এই যে কিছু আছে যে আমার যেটুকু দরকার সেটুকু পুড়িয়ে আমি পরবর্তী বলছি, কিন্তু ওই এক ভদ্রলোক বললেন যে মাঠে গরু চড়াতে গিয়ে মজা করুক, রাখাল বালকে পুড়িয়ে দিচ্ছি, সেইটা কে আগুন দিবে? এইটুকু বললাম। একদম তাই। সময় আমাদের হাতে অত্যন্ত অল্প এবং আপনি অত্যন্ত বাস্তব একটি সমস্যা আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের আগের যে শ্রোতা বন্ধু তিনি বললেন যে খড়ের প্রচুর দাম বেড়ে গেছে, সেই জন্য এখন কেউ নাড়া পোড়াচ্ছেন না। ঠিক তার পরবর্তীতেই যে ফোনটি এলো তাতে আমরা জানতে পারছি যে সেই এলাকায় প্রচুর পরিমাণে নাড়া পোড়ানো চলছে। তাই একটা কথা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যে আইন থাকছে, আইনের জায়গায় মানুষকে সচেতন হতে হবে এবং সেই সচেতন হওয়ার দায় আমার, আপনার, আপনাদের সবার।
এই যে বললেন যে সরকারি দপ্তরের লোক আসছে, দেখে চলে যাচ্ছে, আচ্ছা একটা কথা বলুন তো, যে আপনারা যারা সেই এলাকার কৃষক বন্ধু তাঁরা যদি সচেতন হন তাহলে কি সেই ব্যক্তি নাড়া পোড়াতে পারবেন? অর্থাৎ দায় আমরা কিন্তু কেউই এড়িয়ে যেতে পারি না। সরকার কিন্তু আমি, আপনি, আমরা সবাই, তাই দায় আমাদের এক্ষেত্রে সবার। এবারে চলে যাচ্ছি কৃষক বন্ধুর কাছে, জানতে চাইছি যে আপনি কতদিন ধরে চাষের কাজে যুক্ত আছেন? ম্যাম মোটামুটি 14 থেকে 15 বছর। 14-15 বছর। এবছর কতটা জমিতে ধান চাষ করেছেন? বিঘে 13-14 বিঘে হবে। ধান কাটার পর এই মুহূর্তে আপনার জমির অবস্থা কেমন? কিছু কিছু জমির আলু চাষ হয়েছে, আর কিছু কিছু জমি ম্যাম এখনো পড়ে আছে, ফাঁকা পড়ে আছে। এই যে বললেন যে আলু চাষ হয়েছে, এবং আমাদের এই মাত্র যে শ্রোতা বন্ধু যিনি আমাদের টেলিফোনে এসেছিলেন তিনি কিন্তু বললেন যে আলু যারা চাষ করছেন তারাই বেশি নাড়া পোড়াচ্ছেন। জানতে চাইছি এই যে ধানের নাড়া এক বড় সমস্যা, আপনি এই নাড়া সমস্যা মেটালেন কিভাবে? নাড়ার সমস্যা ম্যাম আমাদের যে এখন রোটার ফাল হারভেস্টার যে রোটার দিয়ে ওইটাকে কুচিয়ে জমির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, এবং যাতে মাটির উর্বরতা বাড়ছে এবং এবং মানে জল ধারণ ক্ষমতাটাও বাড়ে। আমাদের মাঠে টোটালি ম্যাম এখন সবটাই একদম মানে ওই হারভেস্টারের দ্বারা মানে কুচিয়ে দিচ্ছে রোটারের দ্বারা। এই যে বিগত ফোন আমাদের যেটি পেলাম তাতে কিন্তু বারবার দায়ী করা হচ্ছে সরকারি কর্তাদের। আইন কি করছে? আপনার কাছে সরাসরি জানতে চাইছি, আইন বলছে ধানের নাড়া পোড়ানো অপরাধ। আপনার এলাকায় এই নাড়া পোড়ানোর চিত্রটা কেমন? নাড়া পোড়ানো কি চলছে? না ম্যাম, নাড়া পোড়া এখন খুব কম, মানে রিয়ার 2-1 জন হয়তো মাঠে কেউ হয়তো লাগিয়ে দিল, কিন্তু চাষি আমাদের এলাকায় এখনো নাড়া কেউ আর পোড়ায় না ম্যাম। কারণ সকলেই এখন ওই যে মেশিন আমাদের যে রোটার আছে রোটার দ্বারা কুচিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। খুব ভালো লাগলো আপনার কথা বলে। অর্থাৎ এই যে সমস্যাটি হচ্ছে এলাকা ভিত্তিক সমস্যা, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা অনেকেই গোঁয়ার্তুমি করে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনছি, এবং আইন কি করবে, আইনকে বুড়ো আঙুল দেখানোর জন্য হয়তো অনেকেই এই কাজটি করছি, কিন্তু আসলে তা নয়। সমাজের ক্ষতির থেকেও নিজের ক্ষতি সব থেকে বেশি হচ্ছে এই নাড়া পোড়ানোর জন্য। যেদিন এটি আপনারা বুঝবেন সেদিন এই সমস্যা নিয়ে আমাদেরকেও রেডিওতে আর কথা বলতে হবে না। দেখা যাক টেলিফোন বন্ধু কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? নমস্কার। নমস্কার, আমি পূর্ব বর্ধমান জেলার গলসি থানা অন্তর্গত 22 ঘন্টা থেকে শেখ আতিয়া রহমান। বলুন। দেখুন দিদি, এই সমস্যাটা কিন্তু চলে আসছে দীর্ঘদিন ধরে। কেন কি, যখনই হারভেস্টার এলো তখন খরচাটা চাষির কমে গেল, চাষি কিন্তু হারভেস্টারে ধান কাটতে লাগলো, এবং চাষির হাতে ওই যন্ত্রটি নাই যেটা হয়তো বেলার যন্ত্র বা মালচার, যেটা দিয়ে হয়তো ওই অবশিষ্ট অংশগুলো জমিতেই কাজে লাগাবে। আর তাছাড়া আর একটা সমস্যা, যে সমস্যাটা হচ্ছে যে তাৎক্ষণিক কিছু ফসল লাগানো, ধরুন একটা ফসল তুলে সঙ্গে সঙ্গে অন্য একটা ফসলের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে ওই লোক লস্কর নিয়ে সেইগুলো তুলে ঠিকঠাক করতে পারে না। তবে হ্যাঁ, এখন সচেতনতা অনেক বেড়েছে, আর পরিবেশ সম্বন্ধে সচেতন অনেক কৃষক বন্ধু। আমি দীর্ঘ 35 বছর যাবৎ ধরুন চাষবাসের সঙ্গে যুক্ত। আমি নিজে অবশ্য এটা বিরোধী, এবং আমিও প্রচার করছি যে যাতে কেউ না পুরো, অন্তপক্ষে একটা কোণে যদি সেই অবশিষ্ট অংশগুলো জড়ো করে রাখে, তারপরে যদি জমিটা অন্য ফসলের। একদম তাই। এই তো হাতের কাছেই পাওয়া যাচ্ছে একটি উপায়, যে একটি কোণে যদি অন্তত জড়ো করে রাখা যায়। একটু ভেবে দেখুন তো, আমরা বাড়িতে যখন ঘর পরিষ্কার করছি তখন কি সেগুলোকে আমরা ঘরের মধ্যেই পুড়িয়ে ফেলছি, নাকি সেগুলোকে বাইরে ফেলার ব্যবস্থা করছি? কাজেই যদি আমাদের মনের মধ্যে সঠিক পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা তার সঠিক ব্যবহারও করব। এবারে জানতে চাইছি যে এই মুহূর্তের এই যে জ্বলন্ত সমস্যা বলা যেতে পারে, যে গ্রিন হাউস গ্যাস এবং ওজোন স্তরে ক্ষতি, নাড়া পোড়ানোর ফলে বায়ু দূষণ তো ঘটছেই, তার সাথে এই যে দীর্ঘমেয়াদী প্রভাব কিভাবে ফেলছে? গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে, সেটার জন্য আগেও যেটা বললাম বিশ্ব উষ্ণায়ন যেটা হচ্ছে, এছাড়াও ওজোন গ্যাস বৃদ্ধি পাওয়া, এবং এগুলোর জন্য আলটিমেটলি ওজোন স্তরের ক্ষতি হয়, এবং সেটার জন্য যে ওজোন রশ্মি সেটা উপর থেকে একদম ডাইরেক্ট মানুষের বা যে কোনো প্রাণীর শরীরে এসে পড়বে, এবং সেটার ফলে ত্বকের বিভিন্ন ত্বক ক্যান্সার বা বিভিন্ন কিছু রোগ, অন্যান্য রোগ সেগুলো হতে পারে। ভিজে খড় এবং খড়কুটো পোড়ানোর ফলে বায়ু দূষণ ঘটছে, আমাদের রাজ্যেও ঘটছে, আমাদের দেশেও ঘটছে। এই প্রভাব সারা রাজ্য জুড়ে বা সারা দেশ জুড়ে কতখানি? সারা দেশ জুড়ে বেশ, মানে লাস্ট 3-4 বছর ধরে এগুলো বেশ ছিল, এবং এই মুহূর্তে কমে কিছুটা একটু হলেও কমেছে।
তবে একদম পুরোপুরি কম হয়নি। এটা অন্যান্য রাজ্যেও আছে, শুধু পশ্চিমবঙ্গ বলে নয়, অন্যান্য রাজ্যতেও এই সমস্যাগুলো আছে। একদম তাই। আমরা যদি বিগত বছরের চিত্রটা দেখি তাহলে অনেকেই হয়তো আমরা দেখে থাকবো যে এই নাড়া পোড়ানোর ফলে দিল্লিতে বায়ু দূষণের মাত্রা এত মারাত্মকভাবে বেড়ে গেছিল যে সেখানে কিন্তু যানবাহন চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তার কিন্তু বড় সমস্যা এই নাড়া পোড়ানো। তাই আমরা যত তাড়াতাড়ি বুঝবো, যত তাড়াতাড়ি এই পথ থেকে ফিরে আসবো, ততই কিন্তু সমাজের মঙ্গল, পৃথিবীর মঙ্গল, আমাদের মঙ্গল। জানতে চাইছি এই যে নাড়ার সমস্যা, অর্থাৎ এই যে খড় কি করব, এই নিয়ে এত সমস্যা, কেউ বলছেন এক কোণে জড়ো করে রাখতে, কেউ কেউ পুড়িয়ে দিচ্ছেন। বিকল্প রাস্তা আপনাদের হাতে আর কি কি রয়েছে? প্রথম যেটা, আমাদের সকল চাষি ভাই, সকল মানুষ, সকলকে হচ্ছে সাবধান হতে হবে এবং প্রচারটা সকলের মাধ্যমে সকলের কাছে পৌঁছাতে হবে, 1 নম্বর উপায়। নেক্সট হচ্ছে বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি, হারভেস্টার, কম্বাইন হারভেস্টার আসার ফলে যেমন ধানগুলো পড়ে থাকছে, যে খড়গুলো সেটা পড়ে থাকছে, একইভাবে আরও অনেক কৃষি যন্ত্রপাতি আছে, হ্যাপি সিডার, রোটোভেটার, মালচার, বেলার, যেগুলোর মাধ্যমে এগুলোকে মিক্সড করে গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে। এখন সেই কৃষি যন্ত্রপাতিগুলো বিভিন্ন যে সিআইসি কাস্টম হায়ারিং সেন্টার, সেখানে সরকারি রেটে ভাড়া পাওয়া যায়। এছাড়াও যে এফএফএসএম স্কিম আছে বা সিআইসি স্কিম আছে, সেই স্কিমের মাধ্যমেও কৃষি দপ্তর থেকে 50% সাবসিডির মাধ্যমে চাষি ভাইরা পেতে পারে। একজন বললেন কৃষি যন্ত্রপাতি এগুলো কোথায় পাওয়া যাবে, সেটাও পেতে পারে, সেখানের মাধ্যমেও এই জিনিসটা করা যেতে পারে। এছাড়াও আরেকজন বললেন যে সরকারি কর্তারা দেখছেন, চলে যাচ্ছেন, ব্যাপারটা সেরকম নয়। সকল সরকারি কর্তারাই এটার ব্যবস্থা নিতে পারবেন সেরকম ব্যাপার নয়। পরিবেশ দপ্তর বা এবং কৃষি দপ্তরের আধিকারিকরা দেখলে তবেই সেটা ব্যবস্থা নিতে পারবেন। এছাড়াও যে কোনো চাষি ভাই কেউ যখন এটা ধরাচ্ছে, সেটা যদি সে প্রমাণ হিসাবে ভিডিওগ্রাফি করে রাখে বা কিছু ছবি তুলে রাখে, তারপর সেটা তাকে প্রমাণ সহ যদি সেটা অভিযোগ করা যায়, তখন তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হয় বা হবে, এবং সেই ক্ষেত্রে তার জরিমানা, জেল পর্যন্ত হতে পারে। সুতরাং আমাদের সকলকেই এই কাজে হাত বাড়াতে হবে, সচেতনতা বাড়াতে হবে এবং সকলকেই এগিয়ে আসতে হবে। সরকার ব্যবস্থা নিচ্ছে না, আইন পদক্ষেপ নিচ্ছে না, এটি কিন্তু কোনো যুক্তি হতে পারে না। নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? নমস্কার। নমস্কার, আমি ইলামবাজার ব্লক গুড়িশা থেকে রহমান বলছি। বলুন। আমি প্রত্যহ বিকেলে ওয়াক করতে যাই, বুঝলেন। আমি অনেক, তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর আমাদের এলাকাতে কিন্তু নাড়া পড়ানোর সংখ্যা খুবই কম। আচ্ছা। আমি তাদেরকে অনেকটা অ্যাপ্রোচ করছি, কনভিন্স করার চেষ্টা করেছি এই ক্ষতির সম্পর্কে। তবে 2-1 কৃষক আমাকে কি বলেছেন জানেন, যে আমরাও জানি কিছুটা চাষ, আমরা এই নাড়া, এই খড়গুলো যেগুলো কম্বাইন হারভেস্টারে পড়ে থাকে অবশিষ্টাংশ, সেটাকে আমরা বাড়িতে নিয়ে যাই না, কিন্তু অনেকে এটা নিয়ে চলে যাচ্ছে, যার ফলে আমাদের উদ্দেশ্যটাই ব্যাহত হচ্ছে, অর্থাৎ আমরা সার করতে পারছি না, যার ফলে কেউ কেউ বলছে যে আমাদেরকে বাধ্য হয়ে এটা পোড়াতে হয়। তবে আমি অনেকটা ওদিকে সচেতন করার চেষ্টা করি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে যে এই ধরনের মানুষ, আপনাদের মতো মানুষ সমাজে এগিয়ে আসছেন, অন্যদেরকে বোঝাচ্ছেন, আদপে কিন্তু এতে সমাজই লাভবান হচ্ছে। এ তো গেল নাড়ার সমস্যা এবং নাড়াকে অন্যভাবে কিভাবে চাষের কাজে ব্যবহার করব, সার হিসেবে ব্যবহার করব। জানতে চাইছি আর কি কোনো বিকল্প রাস্তা রয়েছে যা দিয়ে নাড়াকে ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ, এটা তো বিভিন্ন শিল্পে কাজে লাগাতে পারে, পেপার শিল্পে খড়গুলো কাজে লাগতে পারে। এছাড়াও এখান থেকে মাশরুম চাষ করা যেতে পারে, এটা পচিয়ে জৈব সার করা যেতে পারে। একজন যেটা বললেন, এরকমই জমির এক কোণে যদি গর্ত করে সেখানে সমস্ত খড়গুলো রেখে সেখানে জল দেওয়া হয়, সেটা পচে সেটা সার হবে এবং সেই সারের সেটাই আবার জমির মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে। আর একটা ব্যাপার, যারা একজন বললেন যিনি পোড়ালে যে সার হবে, এটা পোড়ালে সামান্য পরিমাণে পটাশ পাওয়া যায়, কিন্তু পটাশ যেমন পাওয়া যায় তার সাথে সাথে মাটির অন্যান্য যে সমস্ত অনুখাদ্য বা খাদ্য, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয়, নাইট্রোজেন, সালফার বিভিন্ন, সেগুলো কিন্তু নষ্ট হয়। সুতরাং আলটিমেটলি লাভের থেকে লসের পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়। এবারে আসছি কৃষক বন্ধু মানববাবুর কাছে, জানতে চাইছি প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা। সচেতনতামূলক প্রচার চলছে, আমরা দেখতে পাচ্ছি সরকারি বেসরকারি সব স্তরেই প্রচার চলছে, কিন্তু আপনি কি দেখছেন আপনার এলাকায় প্রচার কেমন চলছে? ম্যাম, আমাদের এলাকায় প্রচার করছে, তারপরে বেস্টার ফ্লাস্টন দিচ্ছে এবং গাড়িতে করে প্রচার করছে, এগ্রিকালচার অফিস থেকে সমস্ত প্রচার করছে যাতে এটা বন্ধ হয়। এর ফলে তো প্রচুর ক্ষতি হচ্ছে ম্যাম, যার ফলে গ্যাস দূষিত হচ্ছে। নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আচ্ছা, আমি মনোরঞ্জন ঘোষ বলছি, কেতুগ্রাম থানা থেকে। বলুন।
আমার কেদুগ্রাম থানায় জ্ঞানদাসকান্দা গ্রাম বাড়ি। আমি একজন সরকারি চাকরি করতাম, রিটায়ার করে এসেছি, বহুদিন হয়ে গেল। আচ্ছা, আমার এই নাড়া পড়ানোর কথা বলছেন তো, আমার ঘরের পেছনে জানলার সামনে চালা ঘর তৈরি করে আজ 20 বছর ধরে ধান সেদ্ধ, মুড়ি ভাজা, ভাত ভাঙা সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এটা আমার দেয়াল নষ্ট, জানলা নষ্ট, ঘর নষ্ট। আচ্ছা, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে নাড়া সমস্যা এবং তার প্রতিকার, এবং আপনারা হঠাৎ করে যে বিষয়ে চলে আসছেন পরিবেশ দূষণ। একটা কথা প্রথমেই মাথায় রাখতে বলছি, প্রত্যেককে বারবার বলছি যে এটি কিন্তু দায় বা দায়িত্ব যেটিই হোক না কেন আমার, আপনার, আমাদের সবার। তাই আপনার যদি মনে হয় যে পরিবেশ দূষণ ঘটছে আপনার আশেপাশে কোনো কিছুর জন্য, তাহলে অবশ্যই আপনি নিকটবর্তী সরকারি দপ্তরে যোগাযোগ করুন। আমরা আগেই জানিয়ে দিয়েছি যে কোথায় যোগাযোগ করতে হবে, নিকটবর্তী পরিবেশ দপ্তর কিংবা কৃষি দপ্তর। উপযুক্ত প্রমাণ সহ যোগাযোগ করুন, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এবারে জানতে চাইছি যে নাড়া পোড়ানো রোধ সংক্রান্ত কড়া আইন আছে, নানান শাস্তির ব্যবস্থাও, কিন্তু প্রশ্ন হচ্ছে এ ব্যাপারে কড়া শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কি? সেরকম ভাবে হয় না, কারণ হচ্ছে যারা আগুন ধরায়, যখন কেউ চারিদিকে থাকে না সেই সময়ে আগুনটা ধরায় এবং আগুন ধরানোর পরে তারা চলে যায়। সুতরাং হাতে নাতে ধরতে না পারলে এই হিসাবে শাস্তি ব্যবস্থা নেওয়া যাবে না। আর জমির যে মালিক তাকে তো বলা যাবে না, কারণ সে তো আগুনটা লাগায়নি বা তার জমি সে 24 ঘন্টা পাহারাও দিতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে সেইভাবে শাস্তি নেওয়া হচ্ছে না, চেষ্টা চলছে কিন্তু এটা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এখানেও সেই একটাই ফাঁকি, উপযুক্ত প্রমাণের অভাব। এবং আমরা যারা অভিযোগ করছি, আমাদের পাশের বাড়ি করছে, আমাদের পাশের লোকটি করছে, আমাদের পাশের জমির মালিক করছে, তাদের কাছে কিন্তু একটাই অনুরোধ, উপযুক্ত প্রমাণ সংগ্রহ করুন এবং নিকটবর্তী দপ্তরে যোগাযোগ করুন। নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যালো হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি পূর্ব বর্ধমানের অমরারগড় গ্রাম থেকে গোপাল মুখার্জি। বলুন। দেখুন, এই নাড়াপোড়ানোটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে বুঝিয়েছি, দেখো নাড়াপোড়ানোর ফলে তোমার মাটির উর্বরতা নষ্ট হয়, কিছু পোকামাকড় মারা যায়, মাটি শক্ত হয়ে যায়। বিজ্ঞাপনে তো তোমার শুনছো, তা সত্ত্বেও কেন এই কাজটা করছে? তোমাদের আসলে লাভটা কি হচ্ছে? তোমারই তো ক্ষতি, এটা বোঝার একটু চেষ্টা করো, তাহলে হয়তো তুমি নিজেই লাভবান হবে। এটা ঠিক নয়। একদম তাই। এবং আমরাও আশা রাখছি যে আপনাদের মতো মানুষ যারা এগিয়ে আসবেন, তার জন্যই কিন্তু এই নাড়া পোড়ানো একটি সামাজিক ব্যাধি, যা সমাজ থেকে দূর হবে। শুধুমাত্র সরকারি প্রচার নয়, শুধুমাত্র বেসরকারি প্রচার নয়, আমাদের সর্বস্তরের মানুষকে সর্বাগ্রে এগিয়ে আসতে হবে এই সমস্যা দূর করবার জন্য। জানতে চাইছি কৃষক বন্ধুর কাছে, এত যে আলোচনা হলো, এত টেলিফোন বন্ধু আমাদের সঙ্গে কথা বললেন, আপনি কি বুঝলেন ধানের নাড়া পোড়ানো হলে কি কি ক্ষতি হতে পারে? ধানের নাড়া পোড়ানো হলে বিশেষ করে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, মাটির জীবাণুগুলো, উপকারী জীবাণু, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে কার্বন ডাই অক্সাইড গ্যাস দূষিত হচ্ছে, কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, এর ফলে আমাদের শারীরিক অনেক ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তারপরে আপনার মানে খড় পোড়ানোর ফলে মানে প্রচুর রকম আমাদের মানে মানে সমুদ্র বরফ গলে যেটা জলোচ্ছ্বাস হচ্ছে। একদম তাই। অর্থাৎ ওজন স্তর থেকে শুরু করে একদম যদি আমরা দেখতে চাই, বিশ্ব উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই নাড়া পোড়ানো। তাই কৃষক বন্ধুরা যত তাড়াতাড়ি বুঝবেন, ততই আমাদের কিন্তু সমাজ বাঁচবে, আমরা বাঁচব। চলে এসেছি একদম শেষের দিকে। জানতে চাইছি কাজলবাবুর কাছে, কয়েক বছর পূর্বে এবং বর্তমানের চিত্রটা ঠিক কেমন দেখছেন? কিছু কি পরিবর্তন হয়েছে? অনেক আগে এই ব্যাপারটা ছিল না, যখন কম্বাইন হারভেস্টারের এত প্রচলন ছিল না। লাস্ট কয়েক বছর, গত 5-6 বছর এই সমস্যাটা প্রবল বৃদ্ধি পেয়েছিল এবং যেহেতু সরকারিভাবে বিভিন্ন প্রচার সব রাজ্যেই চলছে, এই বছর তুলনামূলকভাবে একটু কম। আপনি একদম শেষ মুহূর্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান? শ্রোতাবন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে নাড়া বা খড় যেন অতি অবশ্যই যেন না পোড়ানো হয়। এতে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, আমাদের শারীরিক অসুস্থতা বাড়ছে। একদম তাই। আমরা গোটা আলোচনা জুড়ে একটা কথাই বলে গেলাম যে সবটাই হচ্ছে আমাদের ক্ষতি, সামগ্রিক ক্ষতি। তাই এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে কাজলবাবুর কাছ থেকে জানতে চাইছি, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান?
শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে এটাই যে যারা জানছেন তারা বাকিদেরকে এই ব্যাপারে সচেতন করুন, এবং এগুলো নিয়ে কি ক্ষতি বা কি সেটা কৃষি দপ্তরের তরফ থেকে ব্যানার, মাইকিং এবং এছাড়াও বিভিন্ন লিফলেট, পোস্টার সেগুলো দেওয়া হয়, সেগুলো কৃষি দপ্তরে গিয়ে আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়াও মেন হচ্ছে প্রচার, বাকি যত লোককে জানাবেন ততই আপনার পক্ষে ভালো বা আমাদের পক্ষে ভালো। আইন আছে, নিয়ম আছে, আছে কড়া শাস্তির ব্যবস্থাও, কিন্তু শাস্তি গ্রহণ করা যাচ্ছে না। করব কার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে? তার থেকে চলুন দোষারোপ ছেড়ে সবাই মিলে এগিয়ে আসি এই সামাজিক সমস্যা দূর করবার জন্য। আশা করি আমাদের আজকের আলোচনা সকলের কাজে লাগবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহ কৃষি অধিকর্তা লাভপুর ব্লক বিশেষজ্ঞ কাজল কুমার সাহা এবং বীরভূম জেলার তালবোনা গ্রাম থেকে কৃষক বন্ধু মানব কুমার সাহা। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের কিষাণ বাণী অনুষ্ঠান।